প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব এইচএসসি বাংলা বিলেসী গল্প নিয়ে। এই গল্পটা লেখছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্ম 15ই সেপ্টেম্বর 1876, মৃত্যু 16ই জানুয়ারি 1938। তো আমরা পরীক্ষার সময় দেখা গেছে যে অনেক সময় আমাদের এই কবি সাহিত্যিকদের মৃত্যু এবং জন্ম এই বিষয়টা অবশ্যই জানা থাকা দরকার। এর থেকে প্রশ্ন আসেই, এই জন্য এটা খুব সহজ, এগুলো মনে রাখতে হইবে। আর বিলেসী গল্প, মূলত বিলেসী গল্পের ভিতরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি যেই জিনিসটা ফুটিয়ে তুলছেন, তিনটে বিষয় সে মূলত এখানে ফুটিয়ে তুলছেন। একটা হইল সামাজিক শ্রেণী বৈষম্য, আর একটা হইল কুসংস্কারের বিষয়টা তিনি ফুটিয়ে তুলছেন, আর একটা হইল প্রেম ভালোবাসা, সুন্দর একটা দাম্পত্য জীবন এবং এন্ড অফ লাইফ, জীবনের পরিসমাপ্তি। এই বিষয় নিয়ে তিনি আসলে, অর্থাৎ একটা মেয়ে তার স্বামীর জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, সেই জিনিসটা মূলত এখানে ফুটে উঠছে। তো বিলেসী এই গল্পের চরিত্রে এখানে সঞ্জয় মূল চরিত্রে, সঞ্জয়। আর ন্যাড়া, এই জায়গায় ন্যাড়া মূলত এইসব লোক লেখকের কাল্পনিক নাম। ন্যাড়া মূলত লেখক নিজেই। ন্যাড়ার চরিত্রে একজন লোক এবং খোরা নামে একজন লোক। তো এর ভিতরে বিলেসী বিলেসী সে এমন একজন মেয়ে যে তার অন্তরের ভিতরে মানুষের জন্য রয়েছে অনেক প্রেম ভালোবাসা, এবং সে আদর্শ একজন স্ত্রী। এই বিষয়টা মূলত ফুটিয়ে তুলছেন বিলেসীর চরিত্রে। আর সঞ্জয়ের চরিত্রে যেই জিনিসটা ফুটে উঠছে, তিনি একজন সাধারণ মানুষ এবং পর উপকারী, এইসব, এবং সমাজের একজন অসহায় মানুষ। এই জিনিসগুলো ফুটে উঠছে সঞ্জয়ের চরিত্রে। এবং ন্যাড়া, এই ন্যাড়া চরিত্রে ফুটে উঠেছে শিক্ষিত একজন মানুষ, কিছুটা প্রতিবাদী, এই ধরনের। আর খোরা নামে যে একজন লোক, তার চরিত্রটা হচ্ছে সে একজন অসৎ লোভী মানুষ এবং নিন্দুক, এই চরিত্রে। তো আমরা এখানে চারটে চরিত্র পাইতেছি: বিলেসী, সঞ্জয়, ন্যাড়া, খোরা। এই চার চরিত্র নিয়ে বিলেসী গল্পটা লেখক লেখছেন। তো আমরা এই চার চরিত্র নিয়ে আলোচনা করব। আর এই মূলত গল্পের সারমর্ম, এইটা যদি আমরা আমাদের নিজেদের মতো করিয়া নিজেদের ভাষায় বুঝি, তাহলে পরীক্ষায় পাশ করা কিন্তু কোনো বিষয় না। কারণ আমি যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমি যত পাশ করি আর যত ভালো রেজাল্ট করি, আমি যদি মূল বিষয়টা আমি না বুঝি, তাহলে লেখাপড়া করার যেই আসল উদ্দেশ্য জ্ঞান অর্জন, সেই জ্ঞান অর্জন কিন্তু হয় না। তাহলে আমরা কি লেখাপড়া করার পরেও আমরা হই শিক্ষিত মূর্খ, অর্থাৎ আমাদের সার্টিফিকেট থাকে কিন্তু আমাদের জ্ঞান থাকে না। এই জন্য আসলে নিজের মতো করিয়া বোঝা উচিত। তো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় আসব। মূল আলোচনা হচ্ছে সঞ্জয়। সে স্কুলে লেখাপড়া করে,
তো সে একই ক্লাসে অনেক দিন পর্যন্তই সে একই ক্লাসে আছে। এ জায়গায় ন্যাড়া চরিত্রে যে কথা বলতেছেন, সে বলতেছেন যে সে যে এই ক্লাসে কতদিন আছে আমার জানা নাই, অর্থাৎ আমার আহ, জীবনে আমি তাকে এই একই ক্লাসে দেখতেছি। আর তারা স্কুলে হেঁটে যায় প্রায় 8 মাইল, প্রায় 8 মাইল তারা হেঁটে তারপর স্কুলে যায়। এই স্কুলে যাওয়ার পথে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, কার গাছের ফল পাকছে, হ্যাঁ, কোন গাছ থেকে কোন ফল খাওয়া যাবে, এই সব বিষয় নিয়ে মূলত তারা আলোচনা করে আর পথ হাঁটে স্কুলে যায়। কিন্তু সঞ্জয়ের একটা বিষয় তারা লক্ষ্য করছে যে সে কারো সাথে তেমন কোনো কথা বলে না, সে একা একা হাঁটে। কিন্তু তার ভিতরে একটা গুণ আছে, সেই গুণটা হইল যে সে খুব পরোপকারী। অর্থাৎ কোনো ছাত্র যদি বেতন দিতে না পারে, কোনো ছাত্রের কোনো বই কিনতে না পারে, তাহলে সে তাদেরকে টাকা দেয়। এখন তার এই টাকার উৎস কি? তার টাকার উৎস হইল তার পূর্বপুরুষদের একটা আম বাগান আছে, অনেক বড় আম বাগান আছে। ওই আম বাগান সে ডাক দেয় বা বিক্রি করে বছরে একবার। ওখান থেকে যে টাকা আসে এইটা তার আয়ের উৎস। এখানে আরেকটা বিষয় যে এই সঞ্জয় যাদেরকে উপকার করে, অনেক অভিভাবক মিথ্যা কথা সাজাইয়া তারপর তাদের সন্তানের দিয়া এই সঞ্জয়ের কাছ থেকে তারা টাকা নেয়, ঠিক। কিন্তু সঞ্জয়কে কেউ ভালো চোখে দেখে না, কেউ ভালো বাসে না, বরং তাদের সন্তানদেরকে সঞ্জয়ের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়। আর এই যে খুড়া, এই খুড়া সে সব সময় কি করে, এই সঞ্জয়ের বিরুদ্ধে কথা বলে। সে ভালো না, সে গাঁজা খায়, সে বইয়ের ভাষায় এখানে লেখছে গুডি, গুডি মানে হইল আপনার ওই আফিং জাতীয় জিনিস, সে আফিং খায়। এই রকমের কথাবার্তা সে তার চাচা দাবি করে, কিন্তু চাচা হইছে দূর সম্পর্কীয় চাচা, কিন্তু সে তার কখনোই ভালো চায় না। অর্থাৎ যত প্রকার তার বিরুদ্ধে বদনাম করার এগুলো সে করে। এইভাবে সঞ্জয়ের দিন চলতেছে। তো এক সময় সঞ্জয় খুব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে এই অনেক দিন পর্যন্ত সঞ্জয় স্কুলে আসে না। তো ন্যাড়া চরিত্রে লেখক বলতেছেন যে অনেক দিন পর্যন্ত যখন সে স্কুলে আসে না, তখন আমি একটু খোঁজ নিলাম যে সে কোথায় আছে। তখন সে ইসের যে সাপুরে এক বাড়িতে, সাপুরের এক বাড়িতে সে তাকে পাইল যে সে মানে মুমূর্ষ অবস্থায় আছে, এবং এই বিলেসী নামের যে মেয়েটা, এই মেয়েটা তাকে খুব সেবা সহ্য করতে আছে। এই অবস্থায় দেখলো। তো দেখার পরে এরপর এলাকায় একটা শোরগোল হয়ে গেল যে এটা সঞ্জয় সে বিলেসীকে, সে তো সাপুরের মেয়ে, নিচু বংশের মেয়ে, সেই নিচু বংশের মেয়েকে সে বিয়ে করছে এবং তার হাত থেকে বিয়ে করছে। এখন যে তার যে দূরসম্পর্ক চাচা খুড়া, সে এইটা গ্রামে ব্যাপকভাবে ছড়াইতেছে যে সব গেছে, এলাকার মান সম্মান সব শেষ হয়ে গেছে, গ্রামে আর মুখ দেখানো যাবে না, এই সেই। সবচেয়ে সে যেটা খারাপ করছে যে বিয়ে করছে, কিন্তু সে কেন অন্য পাপ, অর্থাৎ তার হাতের ভাত খাইছে, এটা খুব অনেক বড় পাপ হয়ে গেছে। এই সব বললে সে মানুষদেরকে একত্রিত করছে। তো ন্যাড়া বলতেছে
যে 10-12 জন লোক আমরা একাত্র হইয়া তারপর এই আর বাড়ি গেলাম, সঞ্জয়ের বাড়ি গেলাম। সঞ্জয়ের বাড়ি যাইয়া আমরা দেখতে আসি যে বিলেসী সে রুটি বানাইতে আছে, আর সঞ্জয় তার ঘরের ভিতরে আছে, শোয়া আছে। এই অবস্থায় আমরা বিলেসীকে যে খুড়া সে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। তো তখন বিলেসী বলছে যে আমার বাবা সঞ্জয়ের কাছে আমাকে নিকা দিছে, অর্থাৎ বিয়ে দিছে। এই কথা শোনার পরে সে তো আরো রাগম্বিত হয়ে গেছে। এরপর সে কি করলো, তার চুলের মুঠি ধরিয়া টেনে হেসড়ে নিয়ে আসছে, এবং ওই 10-12 জন লোক তারা সবাই কেউ কিল ঘুষি লাথি যে যাবে ভাবে পারছে তাকে শারীরিক নির্যাতন করতেছে। লেখক ন্যাড়া চরিত্রে লেখক তিনি বলতেছেন যে আমি এই কিল ঘুষি তাকে দেওয়ার মতো যে শক্তি এইটা আমার তখন ছিল না, অর্থাৎ আমি পারলাম না তাকে কোনো রকমের তার উপরে অত্যাচার করার শক্তিটা আমি এইটা পারলাম না, আমি তাকে মারতে পারলাম না। তো তারা সবাই এইভাবে তাকে মেরে তারপর গ্রাম ছাড়া করছে। হ্যাঁ, আর সঞ্জয় সে ঘরের ভিতরে বসিয়া বিলোপ করতেছে, তাদেরকে গালিগালাজ করতেছে। এই অবস্থায় তারা বিলেসীকে গ্রাম ছাড়া করলো, একটা জঙ্গলে রেখে আসলো। তো অনেক দিন পর লেখক ন্যাড়া উনি সঞ্জয়ের খোঁজে বের হইল। তো উনি দেখলো যে সঞ্জয় সে তার গলায় পইতে পড়ছে, সে যে সাপুরের যে মাথায় পাগড়ি পরে, এই পাগড়ি পরা অবস্থায় সে বলতে আছে যে কে বলবে যে সে গৃহস্থের ছেলে, অর্থাৎ সে গৃহস্থের ছেলে কে বলবে। এখন মনে হইতেছে যে সে পাক্কা সাপুরে। তারপর ন্যাড়া বলতেছেন যে আমি তখন তার সঙ্গী হইলাম, তার সঙ্গী হইয়া আমরা ওই জায়গায় থাকলাম, এবং আমিও তার থেকে কিছু সাপের মন্ত্র এগুলো আমি শেখলাম। শেখার পরে আমরা দুইজনেই এই সাপ ধরা যেমন আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে, আর সাপ ধরা সঞ্জয় তার হয়েছে পেশায় পরিণত, অর্থাৎ সে টাকার জন্য সাপ ধরে, আর আমি কি নেশায়, অর্থাৎ মনের আনন্দের জন্য তার সাথে সাপ ধরতে যাই। এইভাবে তাদের দিন চলতেছে। একদিন তবে অনেক সময় বিলাসী তাদেরকে এই সাপ ধরা থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করছে। এখানে ছোট্ট একটা বিষয় যে আমরা দেখি অনেক সাপুরে যে সাপের মাথার উপরে একটা কাঠি রাখলেই সাপ মাথা নিচু করে দেয়। এইটার বিষয়ে লেখক এখানে বলছে যে এইটা আর কিছু না, এইটা হচ্ছে যে সাপ ধরার পরে সাপের মাথার উপরে কয়েকটা ছ্যাঁকা দিলে এই সাপ যে ভয় পায়, এরপর তার মাথার উপরে শুধু কাঠি না, শুধু তাবিজ না, যে কোনো একটা কাঠি বা যে কোনো কিছু তার মাথার কাছে নিলে সে মাথা নিচু করে দেয়। কারণ মাথার উপরে ছ্যাঁকা দেওয়ার পরে সে যে ভয় পায়, এই জন্য যে কোনো কিছু তার মাথার উপরে রাখলেই সে মাথা নিচু করে দেয়। আর এটা দিয়েই সাপুরেরা মূলত তাবিজ এবং গাছের শিকড় বিক্রি করে। তো বিলেসী তাদেরকে বলছে যে এটা তো সম্পূর্ণই প্রতারণা, তোমরা এই মানুষের সাথে প্রতারণা করবে, এগুলা করা ঠিক না, এভাবে তাদেরকে বলছে। কিন্তু সাপ ধরা তাদের নেশা এবং পেশায় পরিণত হয়ে গেছে। একটা কথা আছে যে যাহাতে উৎপত্তি তাহাতে ক্ষয়। ঠিক এরকমের একটা অবস্থা হয়েছে সঞ্জয়ের ব্যাপারেও। তো একদিন তারা সাপ ধরতে গেছে, ন্যাড়া এবং সঞ্জয়, আর সাপ ধরতে গেলে বিলেসীও তাদের সাথে থাকতো। তারা তিনজনে সাপ ধরতে গেছে। সাপ ধরতে যাওয়ার পরে ওখানে যেহেতু বিলেসী সাপুরে মেয়ে, তার একটা অভিজ্ঞতা আছে তাদের চেয়ে আলাদা। বিলেসী ওখানে কিছু কাগজের টুকরা পাইলো, কাগজের টুকরা পেয়ে তাদেরকে বলল যে বাবু একটু সাবধানে তুমি খুঁড়ো, একটু সাবধানে সাপটা ধরো, কারণ আমার মনে হয় যে সাপ এখানে একটা না, সাপ দুইটা আছে, অথবা তার চেয়ে বেশিও থাকতে পারে। তো তারপর তারা
ওখানে গর্ত খুঁড়ে একটা সাপ তারা ধরলো। সাপ ধরে যখন সঞ্জয় সাপটা তাদের ঝুড়ির ভিতরে রাখতেছে, এমন সময় সে উহ করে একটা চিৎকার করলো। আর সাথে সাথে বিদেশি দেখলো যে তার হাত দিয়ে রক্ত পড়তেছে, সে তার ওড়না দিয়ে হাতটা বেঁধে দিল যাতে বিষ উপরে না ওঠে, এবং তার যত তন্ত্র মন্ত্র, শিকড় বাকড় তাবিজ যা কিছু ছিল সব তাকে দিতেছে, এবং ন্যাড়া বলতেছে যে আমি তো অবিরাম সেই মন্ত্রর যা শিখছি সব বলতেছি। এদিকে বিলাসীর বাবাকে খবর দেওয়া হয়েছে। এর ভিতরেই যখন সঞ্জয় বমি করছে, বমি করার পরেই বিলাসী আশ্রে পড়ছে। আশ্রে পড়িয়া যে আর সঞ্জয় নামের ইতি টেনে সে পরপারে চলে গেছে, সে তার মৃত্যু হয়ে গেছে। আর কোনো তাবিজ কবজ কোনো কিছুতেই কোনো কাজ হয় নাই, সঞ্জয়ের এখানে মৃত্যু। এরপরে বিলাসী আর বেশি দিন বেঁচে থাকেনি। একসময় বিলাসী নিজেও আত্মহত্যা করছে। এর ভিতরেই ফুটে উঠেছে গভীর প্রেম, গভীর ভালোবাসা। এটাই হইল এবং জীবনের একটা পরিসমাপ্তি ঘটছে। তো এই গল্পের ভিতরে আমরা একদিকে কুসংস্কার, সামাজিক বৈষম্য এবং প্রেম ভালোবাসা, এই সবগুলোই কিন্তু এই লেখার ভিতরে আমরা পেয়েছি। এবং এই আমার যে আলোচনা, এই আলোচনাটা যদি আপনারা সবাই একটু শোনেন, তাহলে বিলাসী গল্প সম্পর্কে কোনো প্রশ্ন আসলে অবশ্যই আপনারা উত্তর দিতে পারবেন।